অবশ্যই আমি ৫ তারিখ ৫ই সেপ্টেম্বর ২০২৪-এ নতুন জীবনে পা রেখেছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং এর পাশাপাশি আমার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে আমার হাজব্যান্ডের নামও ভুল এসেছে। এখন আমার সেই নতুন পরিবার থেকেও নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, যেটা আমার কাছে একেবারেই বিব্রতকর। এবং যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেছে সেখানে আমি পড়াশোনা করিনি, আর মগবাজারটা কোচিং সেন্টারে আমি ক্লাস করিয়েছি, এরকম কোনো ধরনের সত্যতা নেই। বরং আমি কখনোই কোনো কোচিং সেন্টারে ক্লাস করাইনি, বরং আমি ব্যবসা করেছি। মৌচাকের ৩ তলায় আমার একটি শপ রয়েছে, সেখানে আমি দীর্ঘ ৮ বছর ধরে আমি বিজনেস করছি। তো সেই জায়গা থেকে আসলে আমি বলতে চাচ্ছি যে যারা এই কাজটি করেছেন, আমি আমার 2 পরিবারের সাথে বসে আলোচনা করে আমি সিদ্ধান্ত নিতে চাই যে আমি এই অনলাইন পোর্টাল এবং এই জার্নালিস্টের বিরুদ্ধে আমি আইনগতভাবে ব্যবস্থা নিতে চাচ্ছি। এমনিতে শ্বশুরবাড়ি থেকে কোনো ধরনের মানে আপনার প্রতি চাপ আসছে কিনা এই ধরনের মিথ্যা ভুল সংবাদ প্রচারে? দেখেন, একেবারেই নতুন একটি সম্পর্ক, তো নতুন একটি পরিবার, নতুন একটি পরিবেশ। তো সেই জায়গা থেকে তিক্ততার চাপ না, তবে যেটা আসলে চাপ বলে আপনি মনে করছেন সেই চাপটা আসলে আছে। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বা এশিয়া মহাদেশের প্রেক্ষাপটে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ খুবই নগণ্য। তো সেই জায়গা থেকে একটি রাজনৈতিক দল বিশ্ববাসীর কাছে আসলে অ্যাকসেপ্টেবল হতে গেলে বা স্বীকৃতি পেতে হলে 33% নারী দরকার। তো সেই জায়গা থেকে আসলে আমরা এখন পর্যন্ত স্বাধীনতার 50 বছর পেরিয়েও কোনো রাজনৈতিক দল এই 33% এই বিষয়টি আসলে নিশ্চিত করতে পারেনি। সেই জায়গাটি পূরণ করার জন্য গণ অধিকার পরিষদ নারীদেরকে স্পেস দিচ্ছেন এবং গণ অধিকার পরিষদ আসলে সেই ব্যবস্থাটা করছেন। সেই পরিষদের হাত ধরেই বা সেই পরিষদকে শক্তিশালী করার লক্ষ্যে, সেই পরিষদকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যেই কিন্তু এই পথে হাঁটা বা এই পথ চলা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার শ্বশুরবাড়ির পরিবার এবং আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ এবং তারা সেই রাজনীতি করার যে সেই সুযোগ আমাকে দিয়েছেন, তার জন্য তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তারাও চাচ্ছেন যে আমি দেশ ও জনগণের জন্য, পরিবর্তনের জন্য, জনগণের সেবার জন্য আমি উল্লেখযোগ্য ভূমিকা রাখি। আচ্ছা আপা, আপনি একটু বলবেন যে আপনার দল এবং এই বিষয়টা নিয়ে আসলে আপনি কিভাবে আলোচনা করেছেন, কতটুকু এগোচ্ছেন আর কি এই বিষয়টা? দেখুন, আমাদের দল সম্পর্কে নানা সময় রিউমার ছড়িয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, কালবেলা একটি নিউজ করেছেন যে গণ অধিকার পরিষদ রূপায়ণের পক্ষ থেকে একটি ফ্ল্যাট কিনেছে যার দাম 3.5 কোটি টাকা। কিন্তু সেখান থেকে আপনারা দেখেছেন রূপায়ণের কর্তৃপক্ষই কিন্তু তারা নিউজ করেছেন যে এটি অসত্য। তো সেই জায়গা থেকে আমাদের গণ অধিকার পরিষদকে অনেকে থ্রেট মনে করছেন, অনেক নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল তারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করছেন। তো সেই জায়গা থেকে তারা নানা ধরনের রিউমার ছড়াচ্ছেন। তো তারই ধারাবাহিকতা এবং অংশবিশেষ হচ্ছে এটি। দেখেন, হঠাৎ করে একটি ঘটনা ঘটলে মানুষ আশ্চর্য হয়, কিন্তু যখন একটি ঘটনা বারবার রিপ্লাই হতে থাকে, চলতে থাকে, চলমান থাকে, এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং এটা মোকাবিলা করার বিষয়। তো এটা মোকাবিলা করার জন্যই কিন্তু আপনাদের সাথে বসা, কথা বলা এবং এটি আমার পক্ষ থেকে ক্লিয়ার করা এবং দেশবাসীর কাছে এটা পৌঁছানো যে এই নিউজটি এবং এই যে প্রজ্ঞাপনটি এবং এই নিয়োগটি টোটালি অসত্য, এর সাথে কোনো সত্যতা নেই। আচ্ছা, আমরা দেখেছি যে প্রতিপক্ষকে চেনা যায়, দূর থেকে হলেও কাছ থেকে হলেও চেনা যায়। আপনার কাছে কোনো এরকম আঁচ করতে পেরেছেন কি না এই বিষয়টা, যে আপনাকে ঘায়াল করতে চাচ্ছে, ওই পক্ষকে কি আপনি চিনতে পেরেছেন কি না, একটু যদি বলেন। দেখেন, আসলে যারা রাজনৈতিকভাবে সামনে যারা নির্বাচন করতে যাচ্ছে, যারা মাঠে খেলছে, যারা ফিল্ড রেডি করছে, তারা আসলে তাদের মতো করে এগোচ্ছে। আমরা আসলে রিভেঞ্জ নেওয়ার চিন্তা ভাবনা আমাদের নেই বা আমাদের আক্রমণাত্মক হিংসাত্মক রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, গণ অধিকার বিশ্বাস করে না। তো সেই জায়গা থেকে আমি মনে করছি যারা হিংসার বশবর্তী হয়ে আমার পিছনে লেগেছে, যারা এইভাবে ফেক নিউজ করাচ্ছেন, আমার মানহানি করছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে ভাই আসুন, আমরা দিন শেষে সবাই দেশকে ভালোবাসি, কারকে হেয় প্রতিপন্ন করে রাজনীতিতে আপনি বা আপনারা এগোতে পারবেন না, না আপনি না আমি। অতএব আমরা
দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে আমরা সকলে মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পথ চলি। জনগণ যাকে ম্যান্ডেট দিবে সেই ম্যান্ডেট নিয়ে সে সংসদে দাঁড়াবে, 114 পটুয়াখালী 4 আসন থেকে সে সংসদে কথা বলবে। কিন্তু তার আগে দয়া করে নোংরামি করবেন না, এগুলো পরিহার করুন, তাই আহ্বান জানাচ্ছি। আর অবশ্যই তাকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি, বাট নন অফিসিয়ালি। যতক্ষণ না পর্যন্ত আমার কাছে কোনো প্রুফ আছে ততক্ষণ পর্যন্ত তার নাম বলে আমি তাকে অসম্মান করতে পারবো না। কারণ আমি চাই না, আমি বিশ্বাস করি না কোনো রাজনৈতিক ক্যান্ডিডেট এতটা নিচু, এতটা হীন, এত জঘন্য কাজ করতে পারে বলে আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। তবুও অবিশ্বাস্য হলেও যেমন সত্য, 5ই আগস্ট স্বৈরশাসকের যেমন পতন হয়েছে, ঠিক তেমনি 7ই সেপ্টেম্বর 2024 সালে আমার নামে একটি রিউমার ছড়ানো হয়েছে, যেটি অসত্য। আচ্ছা, এটা কি কোনো রাজনৈতিক চাপ নাকি আপনার কোনো ব্যক্তিগত ক্ষোভ কারো থাকতে পারে, আপনি কি মনে করেন? আসলে ব্যক্তিগত ক্ষোভের জায়গা নেই। আসলে আমরা যারা রাজনীতি করি, মোটামুটি যারা আপনারা আমাদেরকে চিনেন, আসলে আমাদের সকল ইনফরমেশন পাবলিক জানে, বা আমরা কি কর্মকাণ্ড করছি বা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, সব কিছুই আপনারা জানেন বলে আমরা মনে করছি। কিন্তু ব্যক্তিগত ক্ষোভের জায়গাটার আসলে পরিসীমাটা খুব কম। তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে এটি আসলে রাজনৈতিক একটি ষড়যন্ত্র। তাহলে কি আমরা ধরে নেব পটুয়াখালী 4 আসন থেকেই কেউ বা কারা আপনার পিছনে লেগেছে? সেটি পটুয়াখালী 4 আসন হতে পারে, কিংবা রাজনৈতিক অঙ্গনে XYZ যে কেউই হতে পারে। যারা প্রতিপক্ষ আমাকে মনে করে, গণ অধিকারকে মনে করে, ভিপি নূরকে মনে করে, রাশেদ খানকে মনে করে, আমি মনে করি তারাই আসলে এই কাজটি করছে বলে মনে করছি। সর্বশেষ সবার উদ্দেশ্যে কি বলার আছে আপনার? সর্বশেষ এইটুকুই বলতে চাই যে দেখেন, গুজবে কান দিবেন না। কান চিলে নিয়ে গেছে বলে চিলের পিছনে দৌড়াবেন না, কানে হাত দিন। অতএব যারা অথেন্টিক নিউজ, যেসব নিউজ চ্যানেলগুলো প্রকাশ করছে তাদের নিউজ দেখুন, সত্যতা যাচাই করুন। ভুইফোর কিছু ব্যাঙের ছাতার মতো কিছু অনলাইন পোর্টাল আছে, তাদেরকে বয়কট করুন, এবং এই অসত্য প্রকাশের দায় তাদেরকে যেখানে পাবেন সেখানে প্রশ্নবিদ্ধ করুন, এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করুন, যেমনটা আনার আমি চেষ্টা করছি। ধন্যবাদ।